আপা দাঁড়ান। কাজল উঠে। আচ্ছা ঠিক আছে রাখি। হ্যাঁ পাপা চলো। বৌমা তুমি? হোয়াট? বৌমা মানে? এটা সামান্য রিক্সা চালক হয়ে আমাকে বৌমা বলে রাখছেন? এত বড় সাহস আপনি কোথা থেকে পান? কি কও বৌমা, তুমি আমার চিনতে পারতেছো না? চিনবো না কেন? আপনি একজন সামান্য রিক্সা চালক, রাস্তা দিয়ে রিক্সা চালান, আপনাকে না চেনার কি আছে? কাজল, এই ভদ্র মহিলা তোকে বৌমা করে ডাকছে, বলছে উনি তো শাশুড়ি। সত্যি করে বলতো, তুই ওনাকে কি আগে থেকে চিনিস? পাপা, তুমি তো কখনো আমার শ্বশুর বাড়িতে যাওনি, কারণ আমি ইউসুফের সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম। যখন আমরা ঢাকায় ফ্ল্যাট কিনলাম তখন তুমি সেই বাসায় যাতায়াত করতে। উনি হচ্ছে আমাদের আগের বাসার কাজের বুয়া, তাই তুমি ওনাকে চিনতে পারছো না। সাহেব, উনি ঠিকই কইছে, উনি আমার বৌমা না, আর আমি ওনার শাশুড়ি না, আমি ওনাকে বাড়ির কাজের বুয়া। আচ্ছা ঠিক আছে, আয় তুই রিক্সা ওঠ। হোয়াট? কি বলছো পাপা? তুমি কি পাগল হয়ে গেছো? এই মহিলা মানুষ রিক্সা চালাচ্ছে আর সেই রিক্সায় আমি যাব? কখনো না। তুমি গাড়ি থেকে নামো, তোমার জামাই আসতেছে, আমরা একসাথে যাব। সাহেব, যেহেতু আপনারা যাইবেনই না, তাহলে আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। না না না, আমার সামনে দরকার আছে, আপনি আমাকে সামনে নামাই দেন। তুই ইসুফের সঙ্গে আয়। জান আপা। সাহেব, গরিব মানুষের কান্দনের কি কোনো কারণ লাগে? আচ্ছা আপা, একটা সত্যি কথা বলেন তো, এই যে আপনি মেয়ে মানুষে রিক্সা চালাচ্ছেন কেন? আপনার ছেলে স্বামী নেই? আছে সাহেব, আমার স্বামী আছে, খুব অসুস্থ, কাম করতে পারে না, তাই তো রিক্সা চালাই। সারাদিন যা পাই তাই তো স্বামীর চিকিৎসা করে আর 2 বেলা কটা ডাল ভাত খাই। আচ্ছা একটা সত্য কথা বলেন তো। কি সাহেব? আমি আমার মেয়ে কাজলকে তো চিনি, আপনি ওকে বৌমা বললেন, ও অস্বীকার করলো। আসল সত্য ঘটনা কি খুলে বলেন তো আমাকে। সাহেব, সত্যি কথা কইলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ অবশ্যই করব, আপনি বলেন। তাহলে শুনুন সাহেব, আমার পোলা একটাই, যে ছিল আমার কলিজা ইউসুফ, তারে অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখাই আজকে সে বড় অফিসার হয়েছে। সে এক বড় লোকের মাইয়ারে ভালোবাসে বিয়ে করলো, ভালোই কাটতেছিল আমাকে সংসার। কিন্তু জানেন সাহেব, কয়দিন পর আমি আর আমার স্বামী তার কাছে বোঝা হয়ে গেলাম। সে পোলা আর পোলার বউ আমারে চিনে না। বাবা অসুস্থ, কোন সময় একটা খোঁজ খবর, ওষুধ পর্যন্ত কিনা টাকাটা দেয় না। শুনছেন সাহেব আমার দুঃখের কথা? আপা দাঁড়ান, আমি এসে গেছি। এই যে আপনি ভাড়াটা রাখেন। সাহেব, আমার ভাড়া তো 50 টাকা, আপনি 500 টাকা দিলেন কেন? আচ্ছা আমি আপনাকে দিয়েছি, ওটা আপনি রাখেন। না না সাহেব, যেটা ন্যায্য ভাড়া আমি সেইটাই রাখুন। নেন সাহেব, আমি হালাল টাকা কামাই আমার স্বামীর চিকিৎসা করতে চাই সাহেব, আমি কারো কাছ থেকে বেশি টাকা নিতে চাই না। ঠিক আছে। আরে কি ব্যাপার, আমি তোমাকে পিছন থেকে ডাকছি, তুমি কোনো উত্তরই দিচ্ছ না। তুমি আমায় বললে যে আমি দাঁড়িয়ে আছি, এখন তো দেখছি তুমি হন হন করে চলে যাচ্ছ, ঘটনা কি? এদিকে যা হয়েছে বুঝলাম না, এদিকে আবার কি হলো?
তোমার মা। আমার মা? আমার বাবা আবার কোত্থেকে আসলো? হ্যাঁ, তোমার মা। ছি 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 ছি। কি যে ঘটিয়েছে না, এখন তোমাকে পরিচয় দিতে লজ্জা করছে। কি তুমি কি পাগল হয়েছো? কি সব উল্টোপাল্টা বলছো? একবার বলছো আমার মা ছি, আবার বলছো আমার পরিচয় দিয়ে তোমার লজ্জা করছে। ঘটনা কি হয়েছে আমাকে যদি খুলে না বলো আমি বুঝবো কি করে? তোমাকে আর কি খুলে বলবো? তোমার মা এখন ঢাকা শহরে রিক্সা চালায়, আবার সেই রিক্সায় আমার বাবাকে উঠিয়েছে। তাহলে বলো আমার মেজাজটা কেমন হইতে পারে? তুমি ঠিক মতো দেখেছো তো? আমার মাই ছিল তো? তুমি কি ভেবেছো আমি তোমাকে মিথ্যে কথা বলছি? তোমাকে আমি মোটেও মিথ্যে কথা বলছি না। দু চোখ দিয়ে যা দেখেছি তোমাকে সেটাই বলছি। আচ্ছা, আব্বু কোনোভাবে জানতে পারেনি তো যে উনি আমার মা? পাপাকে আমি বুঝতে দেইনি। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, এবার দেখো যা করার আমি করছি। ওঠো তুমি। বউ গেলা সুন্দর মন নিয়ে রিক্সা চালাইতে, তাই সেরকম খারাপ মন করে বসে রয়েছো কেন? মনে হয় অনেক কাঁদছ। কি হয়েছে তোমার? কি আর হইব, যার কান্দনের কপাল সে তো কানবই। জানো, আজকে না রিক্সা চালাইতে চালাইতে বৌমার সাথে দেখা হয়েছিল। বৌমারে আমি কইছি, বৌমা আমারে শাশুড়ি বলতে অস্বীকার করছে। আর আমার রিক্সায় কিরা ছিল জানো? বৌমারি বাপ। তার বাপের কাছে পরিচয় দিল আমি তার শ্বশুর বাড়ির কাজের বুয়া। আমার খুব কষ্ট হয়েছে। তোমার না কইছি আমি কোনো ছেলে মেয়ে নাই, ওরা মহিলা গেছে, তাইলে ওকে পরিচয় দিতে যাও কেন? যতই কম আবেগ যে মানে না আমি যে মা, আমি কেমনে সন্তান রে পরিচয় না দেই কও। তারপর জানো, বৌমার বাপ আমারে অনেক কিছু জিজ্ঞেস করছে। আমার কাছে সত্যি ঘটনা শুনতে চাইছে। আমি সব কইছি, জানি না উনি বিশ্বাস করছে কিনা। তবে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে পোলারে কলিজার টুকরা মনে করছে, যে পোলারে এত কষ্ট করে মানুষ করছে, সে যে পোলারে আমার বুকে আগলে রাখছে, সেই পোলারা আমার নাই। সে পোলা পাল্টায় গেছে, বৌমাও পাল্টায় গেছে। আচ্ছা, শুধু শুধু আমি কাঁদতেছি কেন? তুমি খাইছো? না রে বউ, এখনো কিছু খাই নাই। ওই যে সকালে তোমারে খাওয়াই গেছি, আর কিছু মুখে দাও নাই? না। ঠিক আছে, চলো আমি তোমারে খাওয়ান দিতেছি। একা তো আর খাইতে পারবা না, আমি খাওয়াই দিই। পাপা, তুমি এভাবে বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ করছে? না না, আমার শরীর ঠিকই আছে। আমি তোদেরকে একটা কথা বলতে চাচ্ছি।
আচ্ছা ইসুফ, বিয়ে তো তোমরা অনেক দিন হয়ে গেল, এই ফ্ল্যাটও তো তুমি কিনলে আজ বেশ কয়েক মাস হলো। আচ্ছা তোমার বাবা মা কোথায় থাকে সেটা তো বললে না? আসলে বাবা, ওনারা গ্রামে থাকেন, গ্রামে ভালোই আছেন। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মা গ্রামে থাকে সেটা ঠিক আছে। এখন তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তোমার বাবা মাকে নিয়ে আসো। ওনারা দুজন মানুষ ওখানে থাকে, কি খায় না খায়, এখানে এত বড় ফ্ল্যাট, এখানে থাকলে তো কোনো সমস্যা নাই। আসলে বাবা, ওনারা গ্রামের মানুষ, মানে শহরে অতটা আসতে চায় না। আমি বলেছি, কিন্তু ওনারা বারবার করে আমায় বলেছে যে না, এখন যাচ্ছি না। আচ্ছা ওনারা যদি এখানে থাকতে নাই চান, তো আমি তো বিয়ের পরে তোমাদের বাড়িতে যাই নাই, তাদের সঙ্গে আমার পরিচয়ও হয় নাই, তো ওনাদেরকে নিয়ে আসো, ওনারা কয়েকদিন থাকবে, আমার সঙ্গে পরিচয়ও হবে। বাবা, আমি অনেকবার তাদেরকে বুঝিয়ে বলেছি, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনবে না। এমনকি আপনার মেয়ে পর্যন্ত তাদেরকে তো মানাতেই পারেনি। তাদের একটাই কথা, না বাবা, আমি গ্রামে ভালো আছি, শহরে গাড়ির যানজট, এইসব কিচিরমিচির শব্দ, আমরা ভালো থাকবো না। এই জন্য তারা আসতে চাচ্ছে না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি যেতে না পারো তাহলে তুমি ঠিকানা দাও, আমি নিজেই গিয়ে ওনাদেরকে নিয়ে আসবো। না না না, থাক, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি যে ওনাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ মানে হ্যাঁ পাপা, তোমার যেতে হবে কেন? ও গিয়েই নিয়ে আসবে। একটু ভিতরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ও আচ্ছা, চলো। তোমাদের আসল খেলাটা আমি দেখতে চাই। কে সত্য, তোমরা সত্য, না ওই ভদ্রমহিলা যা বলল সেটা সত্য? আরে কি করব, কিছু একটা উপায় তো বলবে আমায়। দেখেছো তোমার মা কি ঝামেলা লাগিয়েছে? আমার তো মনে হচ্ছে পাপাকে সব কিছু বলে দিয়েছে, এর জন্য তো পাপা সন্দেহ করছে। এখন আমি পাপার সামনে মুখ দেখাবো কি করে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, একটু আস্তে কথা বলো। বাবা পাশের ড্রয়িং রুমে বসে আছে, সে যদি আবার শুনতে পারে না, আবার ঝামেলা পাকাবে। ঝামেলা করার বাকি রেখেছে কি? আমার তো মনে হচ্ছে তোমার মা কিচ্ছু বাকি রাখেনি, সব বলে দিয়েছে। আর তাছাড়াও তোমার মা যে একজন রিক্সা চালক, এটা যদি পাপা একবার জানতে পারে, তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যাবে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, আর তোমাকে যে এই যে ম্যানেজার বানিয়েছে, সব কিছু বাবা কেড়ে নেবে। দেখো। আরে বাবা, এভাবে চিল্লাচিল্লি না করে কি করলে এটা সমাধান হবে, আমাকে সেইটা বলো। সমাধান একটাই, তুমি এখনই গিয়ে তোমার মাকে এই এলাকা ছাড়া করবে। তারা যেন কখনো এই এলাকায় পাড়া না দেয়, তা না হলে অনেক বড় ঝামেলা হবে কিন্তু। আরে বাবা, তুমি বলছো তাকে খুঁজতে, আমি কোথায় খুঁজবো? এত বড় শহর, আর আমি তো তার ঠিকানাও জানি না। এই এলাকায় তো অনেক রিক্সা চালক আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, তারাই বলে দিবে। আর তাছাড়াও আমাদের এলাকায় কোনো মহিলা রিক্সা চালায় না, একমাত্র তোমার মা এই রিক্সা চালায়। নিশ্চিত ওই রিক্সা চালকরা তোমার মার পরিচয় দিয়ে দিবে। এখন এখানে বসে আছো কেন? যাও গিয়ে ওনাদেরকে এলাকা ছাড়া করো, তারপরেটা আমি দেখছি। যাচ্ছ না কেন? যাচ্ছি। মহিলা, শরম নেই, লজ্জা নেই, বেহায়া, আমার পাপার সাথে আবার কথা বলে। ঘৃণা লাগছে এখন আমার। এই যে মামা। কোথায় যাবেন? না মানে আমি কোথাও যাব না, বলছি আপনি কি এই এলাকারই? হ্যাঁ, আমি এলাকারই। ও আচ্ছা, মানে আপনার মতো এমন অটো না, রিক্সা চালাই। শুনেছি আপনাদের এলাকায় একজন বৃদ্ধ মহিলা আছেন, তিনি নাকি রিক্সা চালায়, এই এলাকাতেই থাকে। আপনি কি তাকে চেনেন? ও, আপনি রাবিয়া আফার কথা বলতেছেন? আর তো আমার বাসার পাশে থাকে। জানেন যা কষ্ট করে, সারাদিন রিক্সা চালিয়ে স্বামীদের চিকিৎসা করে, বেটি খুব কষ্টে আছে। আচ্ছা, মানে একটু কষ্ট করে যদি আমাকে ওনার ঠিকানাটা বলতেন। আপনি একটা কাজ করেন ভাই, ওই সামনে যায় মাতবার বাড়ি পুষ্কুনের ঘর, যার করবেন হেই আপনার দেখাই দিব। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি সামনে জি। আচ্ছা। ভাইজান, বলছিলাম আপনি কি এই এলাকাতেই থাকেন? হ্যাঁ। ও আচ্ছা, মানে আমি শুনতে পেলাম যে এই এলাকাতে একজন ভদ্র মহিলা থাকেন, মানে বৃদ্ধ,
উনি রিক্সা চালায়, মানে ওনার ঘরটা কোথায় একটু বলতে পারবেন? রাবিয়া খালার কথা কইতেছেন তো? ওই যে ঘরটা দেখতেছেন না, ওরা ওই জায়গায় থাকে। আগে এই জায়গায় যারা মাছ পাহারা দিত না, চলে যাওয়ার পরে রাবিয়া খালা এখানেই থাকে, রিক্সা চালা, মাছও পাহারা দেয়। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ তুই কেমন আছিস বাবা? হারামজাদা, এই জন্য কি তোর কোলে পিঠা করে মানুষ করছি? সুশিক্ষায় শিক্ষিত করে অফিসার বানাইছি, তার প্রতিদান তোর বাপের গায়ে তুই হাত দিলি। এতটুকু তোর হাত কাঁপলো না? আমার বার যাচ্ছিস কেন? মার করতেছি। হ্যাঁ, আমার উচিত তোমার গায়ে হাত দেওয়া। এমন কি ওই যে পঙ্গু লোকটা ওখানে বসে আছে না, ওই লোকটার গায়ে আমার হাত দেওয়া উচিত। তোমাদের মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার একটা সমাজে মান সম্মান আছে। মান সম্মান? ও মান সম্মান তো থাকবই। এখন তো তুই মস্ত বড় অফিসার, এখন আমাকে পরিচয় দিতে গেলে তোর মান সম্মান তো যাইবই। এখন তো তুই বড় আসার ধরা হয়ে গেছস। বউ যদি উঠতে বলে উঠস, বউ যদি বসতে বলে বসস। আমাকে চিনবি কেন? আমাকে তো তুই তেমন চিনবি না। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি বড় বড় কথা বলবেই। তোমাদের দায়িত্ব ছিল, তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো। আমাকে শিক্ষিত বানিয়েছো কি এখন মানুষের সামনে যাতে আমি অপমানিত হই, সেই ব্যবস্থা করছো না? হ্যাঁ, মানুষকে জানাচ্ছ যে আমি তোমাদেরকে না খাইয়ে রেখেছি। তা তুমি এখানে মরতে আসছো কেন? আর কোথাও জায়গা পাও নাই? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, তুমি জানো যে তোমার ছেলে এখানে থাকে যাতে আমার মান সম্মান নষ্ট হয়, সেই জন্য তুমি ইচ্ছা করে এখানে এসেছো না? আজকে তুমি রিকশায় করে আমার শ্বশুরকে নিয়ে যাচ্ছিলে, আমার বউ সেটা দেখেছে, আর তুমি কি না বৌমা বৌমা বলে ডেকে উঠেছো। ভাগ্যিস আমার শ্বশুর জানতে পারিনি যে তুমি আমার মা, তাহলে তো আমার মান সম্মানই থাকতো না। আমি এত কিছু জানি না, আমার সব কথা। আজকের পর থেকে যেন এখানে তোমাদের দুজনকে আমি না দেখি, কথাটা মনে থাকে যেন। কই যামু? কয়ে দে। গ্রামে যামু। গ্রামে যে মাথা গুজার ঠাইটা ছিল, সেইটাও তো তুই বিক্রি করে দিছস। বিক্রি কইরা ফ্ল্যাট নিছস শহরে, এখন এইখানে আইছি, সেইটাও দোষ। ওই তুই চলে আসনের পর একবারও কি আমাকে খোঁজ নিছস? তুই চলে আসনের পর তোর বাপ দিন দিন অসুস্থ হয়ে যায়। কত কষ্ট করছি, না খায় রইছি দিনের পর দিন। কই তখন কইছিলি একটা দিনের জন্য তো খোঁজ নেস নাই। পেটের দুঃখে আজকে আমি এখানে আইছি। রিক্সা চালাই তোর সম্মানে বাদে। আমি মানুষের বাড়ি কাম করার জন্য কত জনের হাতে পায়ে ধরছি, কেউ কাম দিতে চায় নাই। আর যারাও বা কামে নিছে, কি কমো তুই আমার পোলা, কিন্তু আজকে কমো তারা আমার শরীরের দিকে নজর দিছে, তাই কাম করি নাই। শুধু এই পেটের দায়ে তোর বাপের চিকিৎসার জন্য বাধ্য হয়েছি রিক্সা চালাইতে। এটা আমার দোষ। কি কস? মরে যাইতে কস? তার গলা টিপে মাইরে ফেলাইছা। ব্যাস, আর একটাও কথা বলবে না। আজকের পর যেন আমি এই এলাকাতে তোমাদেরকে আর না দেখি, কথাটা মনে থাকে যেন। বৌরে, এখন আর কান্না করে কি হইব? পোলারে কষ্ট করে মানুষ করছো, তার পুরস্কার পাইবে না? এই পুরস্কার দেয়া গেল আজকে। এই জন্যই কি পোলারে আমরা এত কষ্ট করে মানুষ করলাম। হোয়াট? এটা আপনি কি বলছেন ফারুক সাহেব? আজকে শিপমেন্ট সমস্ত রেডি, অথচ আপনি বলছেন মাল রেডি নেই। বিদেশি ভাইয়ের কাছে আমি কি জবাব দেব? কে তুই বিয়ের সাজে সাজছিস কেন? আর এই ছেলেটাকে? চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন?
আমি কি বলছি শুনতে পেরেছিস? এই ছেলেকে পাপা, আমি ওকে বিয়ে করেছি। কি বিয়ে করেছিস মানে? এই বিয়েটা কি একটা ছেলে খেলা যে তুই এসে বলবি যে বাবা আমি বিয়ে করেছি আর হয়ে গেল? পাপা, আমরা দুজনাকে অনেক ভালোবাসি। আমি জানতাম তুমি যদি আমাদের সম্পর্কের কথা জানতে তাহলে আমাদের বিয়েটা কখনো মেনে নিতে না, তাই আমরা দুজন তোমাকে না জানিয়ে বিয়ে করেছি। বাবা, তোমাকে না জানিয়ে বিয়ে করাটা আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। কি ভুল হয়ে গেছে? আরে যাকে চিনি না জানি না সেরকম একটা ছেলেকে হুট করে তুই বিয়ে করে আমার সামনে নিয়ে এসে বললি আমার ভুল হয়ে গেছে আর আমি তোকে ক্ষমা করব? এই ছেলে, তোমার নাম কি? বাবা, আমার নাম ইউসুফ। তোমার বংশ পরিচয় কি? বংশ পরিচয় বলতে আমাদের গ্রামে একটা বাড়ি আছে, আমার বাবা টুকটাক কিছু কাজ করে আর আমি একটা ছোটোখাটো চাকরি করছি। কি তোমার বাড়ি গ্রামে? ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করো? হেই, তুই গ্রামের গেও ভূতকে বিয়ে করে আমার সামনে এসে বলতেছিস হেই সমাজে আমার একটা মান সম্মান নেই? আমার মেয়ের বিয়ে হবে কত ধুমধাম করে, দেশ বিদেশ থেকে কত লোকজন আসবে সে বিয়েতে, তুই কিনা একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করে সেই ছেলেকে বিয়ে করেছিস? এই ছেলে, আমার মেয়ে যে শাড়ি পরে তার দাম ৭৫,০০০ টাকা, ও যে লিপস্টিক দেয় তার দাম ২৫,০০০ টাকা, ওর একজনের স্যান্ডেলের দামই তো ১০,০০০ টাকা। কয় টাকা বেতন পাও? পারবে আমার মেয়ের ভরণ পোষণ চালাইতে? বাবা, আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি এবং আমরা যেহেতু ভালোবেসে দুজনকে বিয়ে করেছি, আমি আপনার মেয়েকে কথা দিচ্ছি ওকে আমি কখনো কষ্ট পেতে দিব না। রাখো তোমার ভালোবাসা। হ্যাঁ, অভাব আসলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। জীবনে কোনোদিন অভাব দেখিসনি তো, তাই অভাব কি জিনিস বুঝতে পারিসনি। শোন, যেখান থেকে এসেছে ও এক্ষুনি এই মুহূর্তে ওকে সেখানে পাঠিয়ে দে। আমি তোকে আবার বিয়ে দেব ধুমধাম করে আমার বন্ধুর ছেলের সঙ্গে। পাপা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, ওকে ছাড়ার জন্য আমি বিয়ে করিনি। আমি যতদিন বেঁচে থাকবো আমি ওর সাথেই থাকবো। কি তুই আমার মুখে মুখে তর্ক করিস? জানিস আমি কি করতে পারি? এক্ষুনি দারোয়ান দেখে তোদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। থাক, আমাদেরকে দারোয়ান ডেকে বের করতে হবে না, চলে যেহেতু যেতে হবে আমরা নিজেরাই চলে যাচ্ছি। তাহলে আমারও একটা কথা শুনে রাখ, যদি তুই ইউসুফকে ছাড়তে না পারিস তাহলে তোকে আমি ত্যায্য করব। আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, গাড়ি বাড়ি, কোনো কিছুর মালিক তুমি থাকবে না। চলো। দাঁড়াও, আমিও রাজু চৌধুরী, আমার বাড়ি থেকে তুমি এক পা বেরোলে এই বাড়িতে আর কখনো তুমি ঢুকতে পারবে না, কথাটা মাথায় রেখো। পাপা, তুমিও কিন্তু ভুলে যাচ্ছ, তুমি যদি রাজু চৌধুরী হও আমি তোমারই মেয়ে। ইউসুফ, চলো। আরে বাবা ইউসুফ, তুই কিন্তু এই মায়াটাকে? আমি বলছি, সালাম করো। না না না, থাক থাক, সালাম লাগবো না। মা, আব্বা, আমার আব্বা হয়েছে কি, তোমাদেরকে একটু মানে আমি বলতে পারিনি, ওকে আমি আজকেই বিয়ে করেছি। এইটা তুই কেমন কাজ করলি বাজান? 10টা না 5টা না, তুই একটা মাত্র পোলা আমাগো, তুই এমনি আমাদের না জানে বিয়ে করে নিয়ে আসতে পারলি? আরে বাবা, সেসব কথা তো পরেও বলা যাবে না। অনেক খিদা লাগছে মা, তুমি চলো ঘরে, চলো, খাইতে খাইতে তোমার সাথে সব কথা বলবো। আব্বা চলো, এই আসো আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই আসো আসো, চল। মা, মা, আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন তো, দুধটা একটু বাড়িয়ে দিন। বোমা, তুমি কেমন কথা কইতেছো? সারাদিন সংসারে কাম করি, রান্না বান্না সমস্ত কাজ আমি করি, তুমি তো কোনো কাজই করো না। সামান্য
সামান্য একটু চা তুমি বানাই খাইতে পারো না? একটু পর পরে যে খালি চা বানাই আনেন, চা বানাই আনেন, আমি কয়টা কাজ করুন কতদিন? আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আপনাকে কি এমন কাজের কথা বলেছি যে আপনাকে বলতে না বলতে আপনার শরীরে ফোসকা পড়ে গেল? হ্যাঁ, চা বানালে কি আপনার হাতে ফোসকা পড়ে যাবে? বৌমা, আমি তোমার শাশুড়ি, কোথায় তুমি আমার চা বানাই খাওয়াবে তা না, উল্টা তুমি আমার ফরমাস করো। আপনাকে তো সামান্য এক কাপ চা বানাতে বলেছি, অন্য কিছু তো আর করতে বলিনি। তার জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন? সারাদিন শুধু বসে বসে খান আর ঘুমান, রান্না বাড়া কোনো কাজ হলো? হ্যাঁ, এগুলো তো প্রত্যেকটা মহিলাই করে। মনে তো হচ্ছে যেন উড়ে উড়ে গায়ে পড়ছেন। হ্যাঁ, কি কাজ করেন বাড়িতে সারাদিন? আমি যদি কোনো কাজই করেন না, আপনি উল্টা গায়ে পড়ে ঝগড়া করেন। ফালতু। কি হয়েছে ইউসুফের মা, এত চিল্লাচিল্লি করতেছো কেন তোমরা? কি হইব? আমার কপালে যা ছিল তাই হইতেছে। তোমাকে বৌমা 5 মিনিট পর পর আমার চা বানানোর কথা কয়, তাই কইছি নিজে একটু বানাই খাইতে পারো না, এই জন্য আমার কত কথা শুনাইতেছে। দেও কি তোমারও চা বানানোর কথা কয়? এটা তুমি কেমন কথা কও বৌমা? উনি তোমার শ্বশুরি, ওনারা তুমি চা বানানোর কথা কও কেমনে? এক কাপ চা তুমি বানায় খাইতে পারো না? বাহ বাবা বাবা, আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে আপনারা মনে হয় আমার সাথে ঝগড়া করার জন্য দুজনে প্ল্যানিং করে এখানে আসছেন। হ্যাঁ, শুনুন, আমার বাবার কাছে যখন আমি ছিলাম না, কোনো একটা কাজে হাত দেইনি। এই বাড়িতে এসে তাহলে আমি কেন কাজে হাত দিব? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার হাজবেন্ড এটা খেয়ে খেয়ে দুজনের শরীরে চর্বি জমে গেছে। সারাদিন তো খালি খান আর ঘুমান, আর আমার হাজবেন্ডের অন্ন ধ্বংস করছেন। এছাড়া আপনাদের আর কোনো কাজ নেই। বৌমা, তুমি এত বড় কথাটা কইতে পারলা? আজকে তুমি খাওনে কোটা দিতেছো? বুঝতে পারছি, আসলে আমাগই দোষ। বড় লোকের মাইয়া আনছে, আমাগই তো বান্দি দাসীর মতো খাটুন লাগবো। আমাগই ভুল হয়েছে। হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না। আজকে আমার হাজবেন্ড বাসায় আসুক, তারপর ওর কাছে আমি বলবো আপনারা আমার সাথে কি ব্যবহারটা করছেন। কান্দো, আর বেশি করে কান্দো, কাঁদলে বুকের চাপা ব্যথাটা হালকা হইব। হায় রে নিয়তি, এই ছিল কপালে। গরম পড়েছে না? কি ব্যাপার? এই, আরে বাবা, কথা বলছো না কেন? এই তোমার মুড অফ কেন? মুড অফ করে বসে থাকবো না তো কি করব? আমার কি এই বাড়িতে আর ভালো থাকার উপায় আছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো? আবার কি হলো? কি আর হবে, তোমার মায়ের কাছে সামান্য এক কাপ চা চেয়েছিলাম যে আমাকে এক কাপ চা দেন। হায় আল্লাহ, আমার সাথে তোমার মা যে ব্যবহারটা করলো, মনে হচ্ছিল যেন আমার গায়ে সে হাত তুলবে। আচ্ছা, আমি কি এই বাড়িতে তোমার মায়ের হাতে মার খেতে এসেছি? আমার কিন্তু এখানে আর এক মুহূর্ত ভালো লাগছে না। আচ্ছা, তুমি মাথা ঠান্ডা করো, আমি কথা দিচ্ছি আমি এর বিচার করব। অত কিছু আমি বুঝি না। আজকে যদি এর একটা বিচার না হইছে, আমি কালকে সকালেই আমার পাপার কাছে চলে যাব, কথাটা বলে দিলাম। আরে মাথা ঠান্ডা করো, আমি দেখছি তোমার বিচার লাগবে তো আমি এক্ষুনি তোমাকে বিচার করে দিচ্ছি। এবার দেখো আমি কি বিচার করি। মা, 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 মা। কি রে, কি হয়েছে? চেঁচামেচি করতেছস কেন? কি হয়নি, কি হয়নি তুমি সেটা আমায় বলো। আজ একটা মাস হলো তোমার বৌমাকে বাড়িতে নিয়ে এসেছি। প্রত্যেকটা দিন তুমি তার খুঁত ধরতেই আছো। মাসে 30 দিন তোমার 60 বার তার সাথে ঝগড়া করা হয়ে গিয়েছে। মা, আমার তো মাঝে মধ্যে অবাক লাগে যে তুমি কি আমার মা নাকি আমার শত্রু। তোমার নিজের মেয়ে ভাবতে পারো না? হ্যাঁ, তোমার যদি আজকে একটা নিজের মেয়ে থাকতো, তার সাথে কি পারতে তুমি এভাবে আচরণ করতে? বাজান রে, তুই তো এক পক্ষ কথা শুই না আমারে কথা শোনাইতেছস। একবারও তো আমার কাছে জিজ্ঞেস করস নাই যে বৌমার সাথে আমার কি হয়েছে? সামান্য একটু চা কোন জায়গায় সে আমারে বানাই খাওয়াইবো তা না, উল্টো সে আমার ফরমাস করে যে আমার চা বানাই খাওয়ান।
তাই খালি আমি কইছি বৌমা তুমি কোথায় আমার চা বানায় খাওয়াবা, তা না করে তুমি আমারে ফরমাইশ করো, এদিকে আমার দোষের হয়েছে ক। তো ফরমাইশ করলে হয়েছেটা কি? তোমার হাতে কি ফোসকা পড়ে যেত? এক কাপ চাই তো চেয়েছে, মহারাজ্য তো কিছু চাইনি। তুমি জানো ওই মেয়েটা একটা কোটিপতির মেয়ে। তোমাদের সাত কপালের ভাগ্য যে তোমার মতো এই ছেলের সে বিয়ে করেছে, এই বাড়িতে বউ হয়ে এসেছে। তার বাড়িতে 10-10টা কাজের বুয়া, তার সেবা করার লোকের অভাব নেই। তোমাকে আদর করে একটা চা চেয়েছে, চা দিতে পারোনি, সুন্দর করে বুঝিয়ে বললেই পারতে। তুমি নাকি তাকে মারতে পর্যন্ত চেয়েছো। মা, এটা মোটেও তুমি ঠিক করোনি মা। আর শোনো, এই বাড়িতে না সংসারটা আমি চালাই, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি। আমার দিকে একটু খেয়াল করো, এই সংসারে যাতে আমি আসলে একটু শান্তিতে থাকতে পারি সেই ব্যবস্থাটা করো। বুঝবার পারছি বাজার, আসলে আমারই ভুল হয়েছে, আমি এত কিছু চিন্তা করে কোনো কথা কই নাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোর বউ যা কইব আমি তাই শুনুম, তাই করু। হ্যাঁ, এইটাই একটু মাথায় ঢুকিয়ে রেখো। আর যদি উল্টাপাল্টা কিছু করেছো না, আমি কথা দিলাম তোমার বৌমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। কথাটা মনে থাকে যেন। এখন কান্না করো কেন? এই ছেলের জন্য এত কষ্ট করলাম, আর তার এই ব্যবহার, এই দিন দেখার জন্য কি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে? আরে ধুর, আমি পোলার কথা কিছুই মনে করি নাই। নতুন নতুন বিয়ে করছে তো, এই জন্য বোর প্রতি একটু টান থাকবই। বুঝছি তোমার খিদা লাগছে, হ্যাঁ চলো তোমার আমি খাওন দিই। কি শুনলে তো? এবার তো খুশি? এবার তো অন্তত পক্ষে একটু হাসো। বিচার করছো ভালো কথা, হাসতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি আর এখানে থাকবো না, আমি ঢাকা শিফট হব। এই বাড়িতে থাকবে না, তুমি ঢাকায় থাকবে। আমার চাকরি তো এই এলাকাতে, ঢাকাতে গেলে এখন তো আমার অনেক খরচ। আমি এত খরচ পোষাবো কি করে বলো তো? তুমি কি করবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি আর এখানে থাকতে পারছি না। আমি যদি এখানে থাকি, তোমার মার সাথে তো আমার প্রতিদিন ঝগড়া লাগবে। আজকে না হয় তুমি বিচার করছো, প্রতিদিন ঝামেলা লাগে কি তুমি প্রতিদিন বিচার করবে? এই সব কিছু আমি মেনে নিতে পারবো না। তুমি তাড়াতাড়ি ঢাকায় একটা ফ্ল্যাট কিনো। আর তুই পাগল হয়েছো? আমি ক টাকা বেতনের চাকরি করি? ফ্ল্যাট কিনতে গেলে আমি যদি 10 বছর ধরেও চাকরি করি না, ফ্ল্যাটের এক কোনাও কিনতে পারবো। আর উনি বলছে আমি ফ্ল্যাট কিনবো, টাকা পাবো কোথায়? এখন বুঝতে পারছি তোমার মাথায় বুদ্ধি একটু কমই। আমি না জেনে আন্দাজে তোমাকে কথাগুলো বলছি না। তোমাদের যে সম্পত্তি, সেই সম্পত্তি তো তোমার বাবা মা তোমার নামে লিখে দিয়েছে, তাই না? ওই সম্পত্তি দিয়ে তুমি কি করবে? এই গ্রামে তো তুমি কিছু করতেও পারছো না। আর এই সম্পত্তি যদি তুমি বিক্রি করে ঢাকা একটা ফ্ল্যাট কেনো, তখন তোমার ওখানে বসে কাজ করতে সুবিধা হবে। আর সেকেন্ড কথা, আমার বাবাও খুশি হবে, তোমার আর আমার সম্পর্কটাকে মেনেও নেবে। আর তখন আমার বাবার যে সয় সম্পত্তি, বিষয় আশয় সব কিছু তো তুমি আর আমিই পাবো। আবার আমার বাবার যে ফ্যাক্টরিটা আছে, সেই সকল দায়িত্ব তো তোমার উপরেই পড়বে। তো এখানে থেকে আমরা কি করবো বলো? কথা তুমি কিন্তু একদম খারাপ বলোনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি কাল সকালে আমাদের এলাকার মাতবর কাকার সাথে কথা বলি। ওনার 2 ছেলে লন্ডন থাকে, টাকার কোনো অভাব নেই। আর চাচার অনেক দিন থেকে শখ আমার এই সম্পত্তির প্রতি। আমি তাহলে কালই কাকার সাথে কথাটা শেষ করি। আচ্ছা ইয়ে করো, আমার খুব ক্ষুধা লাগছে, একটু খাবার রেডি করো তো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কিরে বাজান, বৌমারি নিয়ে কই যাইতেছোস? ও মা, আসলে তোমাকে বলতে মনে ছিল না, আমরা আজকে থেকে ঢাকায় শিফট হচ্ছি। ও আরেকটা কথা মা, আমি কিন্তু বাড়ি বিক্রি করে দিয়েছি। এগুলো বেচে দিছস মানে? আমাদের বাড়ি ঘর আমাকে না জানে বেচে দিলে? মা, আমাদের বাড়ি মানে? হ্যাঁ, এটা তো আমাদেরই বাড়ি, কিন্তু তুমি কি ভুলে গিয়েছো যে আমি যখন এসএসসি পরীক্ষায় পাশ করেছিলাম, তখন তুমি আর আব্বা মিলে আমায় বলেছিলে যে দেখ বাবা, তোর মোটরসাইকেল কিনতে হবে না,
আমি অনেক জেদ করেছিলাম আমাকে একটা বাইক কিনে দাও, বাইক কিনে দাও। তোমরা কথাও দিয়েছিলে যে তোকে বাইক কিনে দিব। শেষমেশ আমায় বললে যে না বাবা, বাইক কেনার দরকার নেই, তুই এক কাজ কর, এই সম্পত্তি তো মরে গেলে তোর নামেই থাকবে, তার আগেই তোর নামে রেজিস্ট্রি করে দিই। তখন তো তোমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে এই সম্পত্তি আমার নামে রেজিস্ট্রি করে দিলে। এখন কেন বলছো যে এই সম্পত্তি তোমাদের? আমার ঘর, আমার সম্পত্তি, আমি বিক্রি করে দিয়েছি, এতে তোমাদের অনুমতি কেন নিতে হবে? বাজান রে, আমাকে না জানাই বেঁচে দিলে আমরা থাকুন কই? কোথায় আবার থাকবেন? রান্নাঘরে। আপনাদের জন্য রান্নাঘরই বরাদ্দ আছে। শোনো মা, তুমি মনে করো না তোমার ছেলে একেবারেই যে বিবেকহীন হয়ে গিয়েছে। আমারও একটু তোমাদের প্রতি দয়া মায়া আছে। আমি রান্নাঘরে যে জায়গাটা তোমাদের জন্য রেখেছি সেটা কম না, 1 শতকের একটু বেশিই হবে। তোমরা দুজন মিলে ওখানে থাকতেও পারবে, আর টুকটাক কাজ টাজ করে তো চলতেই পারবে। তুমি ভেবো না যে আমি বাড়ি বিক্রি করে ভুল করেছি। আমি কিন্তু ঢাকাতে একটা সুন্দর ফ্ল্যাট কিনেছি, বলা যেতে পারে রূপা বিক্রি করে আমি সোনা কিনেছি। এই গ্রামের জমিতে আমি জীবনেও কিচ্ছু করতে পারতাম না। এখন ঢাকায় যে ফ্ল্যাটটা কিনেছি না, আমি সারা জীবন ওটা দিয়ে ইনকাম করে খেতে পারবো। আর হ্যাঁ, যদি টাকা পয়সা কোনো সময় কোনো কিছু লাগে আমায় ফোন দিও, আমি পাঠিয়ে দিব। বাজান রে, তুই তো জানোস তোর বাবা পঙ্গু মানুষ, কাজকর্ম কিছুই করতে পারে না। তার সে কই কি, তোরা যখন ঢাকায় ফ্ল্যাট নিছোস, আমরাও না হয় তোর সাথে ওই ফ্ল্যাটে যেয়ে থাকি। উফ মা, তুমি যে আমার সাথে ঢাকায় যেতে চাচ্ছ আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা কোথায় জানো? তুমি তো তোমার বৌমার সাথে মিলেমিশে থাকতে পারবে না, কথায় কথায় ঝগড়া বাঁধাবে। আর আমি চাই না যে আমার সংসারের মধ্যে কোনো অশান্তি তৈরি হোক, ঠিক আছে? তার চাইতে ভালো হয় তোমরা গ্রামের মানুষ গ্রামেই থাকো, এটাই তোমাদের জন্য উপযুক্ত। দেখো বেলা পড়ে যাচ্ছে, কখন যাবে তুমি? ও হ্যাঁ মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আরেকটা কথা, ওই বিকালবেলা আমি একটা গাড়ি পাঠিয়ে দেবো। তুমি ওই আমাদের ঘরের যে মাল সামানাগুলো আছে ওইগুলা, লেবারও থাকবে, তাদের সাথে একটু ধরে তুলে দিও। আর দেখো যেন মালপত্রগুলো পড়ে যে অন্তত ভেঙে না যায়। ভেবো যে এটা ছেলের জিনিস, ছেলের জিনিস। ঠিক আছে, এই চল, দেরি হয়ে যাচ্ছে, চল। ইউসুফের মা, ইউসুফ বৌমারে কই গেল? আর তুমি কান্তাছো কেন? কই আর যাইব, বাড়ি ঘর সব বেঁচে দিয়া শহরে গেল। শহরে নাকি ফ্ল্যাট কিনছে, তাই কইলো যাওয়ানোর সময় ওদের বিকালে গাড়ি আসবো, সেই মালামাল জানি আমি সুন্দর করে তুলে দেই। যেই পোলারে এত কষ্ট করে লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করলাম, আর আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেল। ওরা একবার অঙ্গ কথা চিন্তা করলো না, এই বাড়িঘর সব বিক্রি করে দিল। বউ, তোমার কি মনে আছে ওরা যে দিন ম্যাট্রিক পাস করে আইলো, তুমি খুশিতে এই বাড়িঘর সব পোলার নামে লেখা দিলা। এই পোলায় এই বাড়িঘর সব বিক্রি করে দিছে। এখন আমরা থাকবো কই? কই আর থাকুম কও আমাকে শুনলে? ওই যে রান্নাঘর, সেই রান্নাঘর টুক রাইখে গেছে, কইছে যাওয়ানোর সময় তুমি আর আমি জানি কাম কইরা খাই, আর ওই রান্নাঘরে জানি থাকি। কি ওই রান্না করে থাকুম? আমি পঙ্গু মানুষ, আমি কিভাবে তোমার কামাই করে খাওয়াবো কও? পোলায় আমাকে কথা একবারও চিন্তা করলো না। তুমি অত চিন্তা করতেছো কেন? তুমি পঙ্গু হয়েছো তাতে কি হয়েছে? আল্লাহ তো এখন আমার 4 হাতটাও রাখছে। চলো আমরা শহরে চলে যাই। আমরা যে শহরে যাব, শহরে গিয়ে খাবো কি? আমি তো কোনো কাম করতে পারব না। বৌরে, আমিও পঙ্গু হইলাম, আর পঙ্গু হওয়ার পরে তোমার ঘরের বোঝা হয়ে গেলাম। এখানে তোমার আমি কামাই করে খাওয়াবো, সেখানে তুমি আমার কামাই করে খাওয়াইবা? না না, তুমি এমন কথা কইতেছো কেন? তুমি কিসের জন্য আমার বোঝা হইবে কও? আল্লাহ আমাকে তকদিরে যা লিখছে তাই হইব। আমি যেখানতেই পারি, যেমনে পারি তোমার কাম করে খাওয়াবো। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না, এই বাড়ির থেকে আমরা ঢাকায় চলে যাব। চলো। পাপা, ফ্ল্যাটটা কেমন লাগছে তোমার কাছে? খুব খুব ভালো,
এত অল্প সময়ে তোরা এত সুন্দর করে সাজিয়েছিস, আর অন্য রুমগুলো তো দেখলাম এত বড় বড় রুম। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, 2টা ইউনিটের ফ্ল্যাট, অথচ তোরা এত কম দামে কেমনে কিনলি? মাত্র 2.5 কোটি টাকায়, যেখানে বাজার মূল্য 5 কোটি টাকা। পাপা, তোমাকে বুঝতে হবে কার চয়েস। আমি জানি এটা আমার মার চয়েস, তবে এখন আমার আর কোনো কষ্টও নেই, কোনো সংশয়ও নেই। তোদের বিয়েটা আমি মানতে পারিনি, কেন জানিস? আমি ভেবেছিলাম কাকে না কাকে বিয়ে করলি তোর জীবন কষ্টে কাটবে কিনা, কিন্তু না, এখন দেখলাম ছেলে কর্মঠ আছে। আরে এই অল্প কয়েকদিনের মধ্যে 2.5 কোটি টাকার ফ্ল্যাট কিনে ফেলেছে। এখন আমার সোসাইটিতে পরিচয় দিতে আর কোনো লজ্জাবোধ হবে না। সোসাইটির সবাইকে গর্ব করে বলবো আমার জামাই নিজের পরিশ্রমে এই ফ্ল্যাট কিনেছে। বাবা, আমাদের ফ্ল্যাটটা আপনার এত পছন্দ হয়েছে, এতেই আমরা অনেক খুশি। ওইটা বলো, ওই যে তুমি আর আমি প্ল্যান করলাম। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। পাপা, তোমার জামাই আর আমি মিলে ডিসাইড করেছি যে এখন থেকে তুমি এই বাড়িতে থাকবে। আরে না, তা কি করে হয়? আমার অত বড় বাংলো বাড়ি, আর আমি এখানে কেমনে থাকি? আর মেয়ের বাড়িতে কোনো বাবা থাকে বল তুই? পাপা, তুমি বাড়িতে বসে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছো কিনা, ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছ কিনা, এটা নিয়ে আমি সারাদিনই টেনশনে থাকি। তাই আমি চাই তুমি যদি আমার কাছে থাকো, তাহলে আমি মিনিমাম তোমার টেক কেয়ারটা তো করতে পারবো, তোমাকে তো একটু দেখতে পারবো, তাই না? তুমি এখানে থেকে যাও না পাপা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোরা এত করে যখন বলছিস, তবে আমারও কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যা কিছু আছে তার একমাত্র স্বত্বাধিকারী আমার মেয়ে, এবং তুমি আমার জামাই, সেই সূত্রে তুমিও। তাই আমি চাই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ম্যানেজারের দায়িত্বটা তুমি আজ থেকে পালন করো। পাপা, কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি মা। কি ইউসুফ, পারবে তো সামাল দিতে? না না বাবা, আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি কি পারবো এত বড় প্রতিষ্ঠান সামাল দিতে? আরে হবে হবে, কেন হবে না? এত টেনশন করছো কেন? যেটা পারবে না, আমি তো আছেই তোমার সঙ্গে। তাহলে ঠিক আছে, আপনি শুধু আমার পাশে ছায়া হয়ে থাকবেন, তাতেই আমার হবে। বাবা, আপনি রেস্ট করেন, এই বাবার জন্য শরবত করে দাও, আমি বাজারটা করে নিয়ে আসি। মানে শোনো, বাজারে যাচ্ছ ঠিকই, কিন্তু গরুর মাংস কিন্তু আনবে না। ডক্টর বলেছে বাবার গরুর মাংস খাওয়া নিষেধ। তুমি বাজারে গিয়ে দেশি মুরগি আর চিংড়ি মাছ নিয়ে আসো, যাও। দেশি মুরগি আনবো, চিংড়ি মাছ আনবো, আর সাথে বাজারের সব থেকে বড় ইলিশ মাছটা আনবো। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে বাবা, আমি তাহলে আসছি। আচ্ছা বাবা, আসো। তুমি বসো, আমি শরবত করে নিয়ে আসছি। ঠিক আছে, যা। পাগল পাগলির সংসারে এসে পড়লাম আমি। এরা যে কতদিনে আমাকে ছাড়বে সেটাই তো বুঝতেছি না। দাঁড়াও ইউসুফ, তোমার সাথে কথা আছে। কাজল, কাজল, আমি যে তোমার বাবা মাকে আনতে বলেছিলাম, তোমার বাবা কোথায়? না মানে হয়েছে কি বাবা, আমি আমার আব্বা মাকে বলেছি, আর তারাও আমায় বলেছে যে সময় করে আসবে। আসলে গ্রামের মানুষ তো, মানে গ্রাম ছেড়ে শহরে আসতে মোটেও চায় না। তারপরও আমি কথা দিচ্ছি, আমি খুব শীঘ্রই এই বাড়িতে আনার ব্যবস্থা করছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি অ্যাড্রেস দাও, আমি নিজে গিয়ে ওনাদেরকে নিয়ে আসবো। ইয়ে মানে পাপা, তো তোমার জামাই তো বললোই না যে সে গিয়ে নিয়ে আসবে, তোমার কেন যেতে হবে তাহলে? চুপ! তুই আর একটা কথা বলবি না। এই, তুই কি ভেবেছিস আমি খুব কচি খোকা না? আমি তোদের এই চক্রান্ত কিছুই বুঝতে পারিনি? আমি তো সেদিনই ধরেছিলাম রে, যেদিন ওই মহিলার রিক্সায় আমি আসতেছিলাম, মহিলা তোকে বৌমা বৌমা করে বললো। তুই আমাকে কি বললি? বাবা, তুমি আমাদের বাড়িতে যাওনি তো? আমাদের বিশাল বড় বাড়ি, সেখানে আমাদের বাড়িতে ইনি কাজের বুয়া। তোর লজ্জা করলো না নিজের শাশুড়িকে কাজের বুয়া বলতে? আমি ভেবেছিলাম তোকে বোধহয় আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ করতে পেরেছি, কিন্তু না, আমি তোকে মানুষ করতে পারিনি। আর তুমি
তুমি না তাদের একটা মাত্র সন্তান? তারা কত কষ্ট করে তোমাকে নিজেরা খেয়ে না খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করেছে। তারা তোমাকে মানুষ করেছে, ভেবেছিল তুমি বোধহয় সুশিক্ষিত হয়েছ, কিন্তু তুমি যে অমানুষ হয়েছ সেটা কিন্তু তারা বুঝতে পারেনি। যদি সেটা বুঝতে পারত, ম্যাট্রিক পাস করার পরে তুমি একটা মোটরসাইকেল চেয়েছিলে, আর তোমার বাবা মা কি করলো? তাদের সারা জীবনের সঞ্চয় এবং বসত বাড়ি সহ জমি জমা সবকিছু বিশ্বাস করে তোমাকে লিখে দিয়েছিল। হায় রে সন্তান, আর তুমি লোভে পড়ে মোহে পড়ে তার সমস্ত সম্পত্তি তুমি বিক্রি করে ঢাকায় ফ্ল্যাট কিনলে। আর তারা কোথায় থাকলো? তারা রাস্তায় রাস্তায় ঘুরছে। তোমার বাবা পঙ্গু, তোমার বাবার ওষুধ কেনার টাকা নেই, যে কারণে তোমার মা রিক্সা চালিয়ে তার ওষুধ কিনে বাকি টাকা দিয়ে তারা খাবার কিনে খাচ্ছে। তাদের জীবন কত করুণ তুমি কখনো ভাবতে পারোনি। তুমি শিক্ষিত হয়ে ছোট একটা কোম্পানিতে কাজ করলে, তারা ভাবলো তাদের দুঃখের দিন বোধহয় শেষ হয়ে গেল, কিন্তু না, তাদের যে দুঃখের দিন শুরু সেটা তারা বুঝতে পারেনি। আমি তোমাকে সেই ছোট্ট কোম্পানি থেকে নিয়ে এসে আমার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার করেছি। আমি তোমাকেও পরিবর্তন এখন পর্যন্ত করতে পারলাম না। তোদের দুইজনের কারসাজি আমি এখনো বুঝতে পারছি না। আর একটা কথা শোনো, আমি জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আর আমারই মেয়ে অন্যায় ডিপু হয়ে গেছে আমি ভাবতেই পারিনি। একটা কথা মাথায় রেখো, আমি রাজু চৌধুরী, একবার যে কথা বলি দ্বিতীয়বার আর তা বলি না। আর আমার কথার যদি অনর্থ হয় তাহলে তার পরিণতি কখনো ভালো হবে না। আমি যাচ্ছি, তবে এবার যেন এসে দেখি তোমার বাবা মা এই বাড়িতে। তা না হলে তোমার বাবা মার উপরে যে অত্যাচার তোমরা অন্যায় করেছো, আমি থানায় গিয়ে তোমাদের দুজনের নামে কেস করে তোমাদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। এই তোমার আব্বু এটা কি শুনিয়ে গেল? আমার তো মাথায় কোনো কিছু কাজ করছে না, কি করব, একটা বুদ্ধি দাও। আমার মাথায় তো কোনো কিছু কাজ করছে না, বুদ্ধি থাকলে তো আমিও বলতাম। তবে আর কি করার, বাবা যেহেতু বলেছে, না শুনলে এই বাড়িতে আমরা থাকতেই পারবো না। তোমার আব্বা কিন্তু একটা ভুল কথা বলেনি। তুমি আমি সত্যিই তো আমার আব্বার মায়ের প্রতি অন্যায় করেছি। চলো আমরা তাদের পায়ে হাত ধরে ক্ষমা চেয়ে প্রয়োজনে যেভাবেই হোক এই বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ, তাই করবো, চলো চলো। মা। মা, মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার বৌমা আর আমি তোমাদের কাছে এসেছি, আমাদেরকে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আব্বা, আব্বা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আব্বা। আমরা অনেক বড় পাপ করেছি, অনেক অন্যায় করেছি। হ্যাঁ মা, ও ঠিক কথাই বলেছে মা, আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনি না মাফ করলে আমাদেরকে আল্লাহ কখনো মাফ করবে না মা। ওঠো বৌমা, ওঠ বাজার। তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো তাতেই আমি অনেক খুশি। মা, আমি আপনাদের সাথে অন্যায় করেছি, অবিচার করেছি, শুধু নিজেরটাই চিন্তা করেছি, কিন্তু আপনাদের কথা একটাবারের জন্য চিন্তা করিনি। কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে এই বাড়িতে আপনাদের কষ্ট করে থাকতে হবে না, আমার কাছে থাকবেন, আমার মা হয়ে থাকবেন। আজকের পর থেকে আপনাকে রিক্সা চালক হয়ে থাকতে হবে না, আপনি আমার অফিসারের মা হব মা, আমি তো অফিসারেরই মা। মা চলো তো, আজকের পর থেকে তুমি কোথাও থাকবা না, তুমি থাকবা আমার কাছে। ha ha
Oh